আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। অনলাইন বাংলা দ্বিতীয় পত্র ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি তোমাদের মোবাশ্বের স্যার। গত ক্লাসে আমরা বাংলা দ্বিতীয় পত্রের রূপতত্ত্বের অংশ আলোচনা করেছিলাম। সেখানে শব্দের প্রকারভেদ নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা শব্দের গঠন নিয়ে আলোচনা করব। আসো আমরা তাহলে শুরু করি শব্দের গঠন। শব্দ গঠন, শব্দের গঠন। গত ক্লাসে কিন্তু আমরা শব্দ কত প্রকার সেটা নিয়ে আলোচনা করেছিলাম। আমি তোমাদেরকে মনে করার জন্য আবার বলি, শব্দ কিন্তু প্রধানত দুই ভাগে ভাগ হয়েছিল, সব্যয় এবং অব্যয়। সব্যয় শব্দগুলোকে আবার চার ভাগে ভাগ করা হয়েছে: বিশেষ্য, সর্বনাম, বিশেষণ, ক্রিয়া, আর অব্যয় ছিল। এগুলো আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম। আজকে আমরা আলোচনা করব শব্দ কিভাবে গঠিত হয়। শব্দ কিভাবে গঠিত হয়, কোন কোন উপায়ে শব্দ গঠন হয়। তাহলে শব্দ গতকাল কিন্তু আমরা লিখেছিলাম শব্দ কিভাবে গঠিত হয়। প্রত্যয়, এরপরে আছে বিভক্তি, এরপরে আছে উপসর্গ, এরপরে আছে সমাস। তাহলে শব্দ কিভাবে গঠিত হয়? শব্দ এই চার ভাগে গঠিত হয়। আরও একটা ভাবে কিন্তু শব্দ গঠিত হয়, সন্ধির মাধ্যমেও কিন্তু শব্দ গঠিত হয়। কিন্তু এখানে এই অংশটা আলোচনা হবে না, কারণ সন্ধি হল গিয়ে ব্যাকরণের ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয়। আজকে আমরা যে অংশগুলো আলোচনা করব: প্রত্যয়, বিভক্তি, উপসর্গ, সমাস। তোমাদের বইতে এগুলো আছে এবং সিলেবাসেও অন্তর্ভুক্ত আছে। আসো আমরা প্রথমে আলোচনা করব প্রত্যয় নিয়ে। প্রত্যয় কি, কেমন? তোমরা যদি প্রশ্ন করো বা আমি যদি তোমাদেরকে প্রশ্ন করি প্রত্যয় কি, কেমন, তাহলে তোমরা কি উত্তর দিবে? বা আমাকে জিজ্ঞেস করলে আমি কিভাবে উত্তর দিতে পারি? প্রত্যয়কে আমরা সহজে কিভাবে চিনব, কেমন? প্রত্যয়কে সহজে চেনার জন্য আমরা 3-4টা বৈশিষ্ট্য মনে রাখব, কেমন? যেমন আমাকে দেখলেই তোমরা চিনবে যে আমি তোমাদের মোবাশ্বের স্যার, কেমন? বা অন্য কাউকে যখন দেখবা তার বৈশিষ্ট্য, তার রূপ, তার চেহারা দেখে তোমরা বুঝে নিবে যে এটা অমুক জন, কেমন? ঠিক একইভাবে আমরা এই বিষয়গুলো কিভাবে চিহ্নিত করতে পারি বা কিভাবে চিনতে পারি, এর জন্য কিছু বৈশিষ্ট্য মনে রাখব। এক, প্রত্যয় হলো গিয়ে শব্দাংশ। শব্দাংশ মানে শব্দের অংশ। 2, এর নিজস্ব কোনো কি নেই, অর্থ নেই। 2 নাম্বার কি বললাম? নিজস্ব অর্থ নেই। 3, স্বাধীনভাবে ব্যবহার হয় না। স্বাধীনভাবে ব্যবহার হয় না। 4, ক্রিয়ামূলকে আরো একটা বলে ধাতু বলে। ক্রিয়ামূলের আরো একটা নাম আছে ক্রিয়ামূল, আমি নিচে লিখে দিচ্ছি, বা ধাতু। ক্রিয়ামূল বা ধাতু শব্দের পরে বসে। শব্দের পরে বসে। তাহলে দেখো প্রত্যয়টা আমরা কিভাবে বুঝে নিব। প্রত্যয় শব্দাংশ, নিজস্ব অর্থ নেই, স্বাধীনভাবে ব্যবহার হয় না, ক্রিয়ামূল বা শব্দের পরে বসে নতুন একটা শব্দ গঠন করে। আচ্ছা, এখন আমরা কিভাবে সংজ্ঞাটা বলতে পারি, কেমন? সংজ্ঞাটা যদি আমরা বলতে চাই তাহলে কিভাবে বলতে পারি, তোমরা নিজেরা চেষ্টা করো এবং আমাকে লিখে পাঠাবে হোয়াটসঅ্যাপে। আর আমি বলছি, এভাবে মিলিয়ে নিতে পারো। যে শব্দাংশ কোনো ধাতু বা শব্দের পরে বসে নতুন একটি শব্দ গঠন করে, তখন তাকে আমরা প্রত্যয় বলবো। আমি আবার বলছি, যে শব্দাংশ শব্দের অংশ, কেমন, যার নিজস্ব অর্থ নেই, কেমন, সেগুলো কি করে শব্দের পরে বসে বা ধাতুর পরে বসে একটা নতুন শব্দ গঠন করে, তখন আমরা তাকে কি বলবো? প্রত্যয় বলবো।
তাহলে চলো আমরা কিছু উদাহরণ দেই। দেখো, বাগানে ফুটন্ত ফুল আছে, বা তোমাকে ফুটন্ত ফুলের শুভেচ্ছা। তোমাকে ফুটন্ত ফুলের শুভেচ্ছা। কেমন? এরপরে দেখো, তোমার জামার হাতা ঠিক করো। আমি দুইটা উদাহরণ নিলাম, দুটো বাক্য নিলাম। তোমাকে ফুটন্ত ফুলের শুভেচ্ছা এবং তোমার জামার হাতা ঠিক করো। এখানে দেখো, ফুটন্ত শব্দটাকে আমি বক্সের ভিতরে নিয়ে এসেছি এবং হাতা শব্দটাকে আমি বক্সের ভিতরে নিয়ে আসলাম। এই যে আমি একটা শার্ট পরেছি, কেমন? এটার কি এই যে অংশটা তোমরা দেখতে পাচ্ছ, এটাকে আমরা কি বলি? হাতা। কেমন? এই শব্দটা কোত্থেকে আসছে? হাত যোগ আ। কেমন? হাত যোগ আ। আবার ফুটন্ত, ফুট যোগ অন্ত। কেমন? ফুটন্ত। তাহলে দেখো, এই যে এইটা কিন্তু শব্দটা স্বাধীন একটা শব্দ, এর পরের একটা অংশ আ, এই অংশটার নিজস্ব কোনো কিন্তু কি নেই, অর্থ নেই, কিন্তু আর একটা শব্দের সাথে বসে এটা কিন্তু একটা শব্দ হাত, এর অর্থ আছে কিন্তু। কেমন? হাতের সাথে আ যুক্ত হয়ে হাতা হয়েছে, অর্থ পরিবর্তন হয়ে গেছে জামার, আমরা একটা অংশকে বুঝতে পারছি। কেমন? তাহলে এটা হলো গিয়ে প্রত্যয়। এটা কি? প্রত্যয়। তাহলে প্রত্যয় কি হবে? আবার দেখো, ফুট অন্ত, ফুটন্ত। কেমন? ফুট যোগ অন্ত। এই যে অন্ত, এর আলাদা কোনো কি নেই, অর্থ নেই, কিন্তু এর সাথে ফুটের সাথে যোগ হয় ফুটন্ত। ফুটন্ত মানে ফুটে আছে এমন বোঝাচ্ছে। কেমন? তাহলে আমরা বুঝতে পারলাম যে প্রত্যয় কি হয়? শব্দের পরে বসে নতুন শব্দ গঠন করে। কেমন? নতুন শব্দ গঠন করে। কেমন? আচ্ছা, এরপরে দেখো, প্রত্যয়কে দুই ভাগে ভাগ করা হয়েছে। কয় ভাগে ভাগ করা হয়েছে? প্রত্যয় আমরা লিখি প্রত্যয়, প্রত্যয়টা দুই ভাগে বিভক্ত, বা দুই ভাগে প্রত্যয়ের প্রকারভেদ দুই প্রকার। কেমন? কৃত প্রত্যয়, তদ্ধিত প্রত্যয়। কৃত প্রত্যয় এবং তদ্ধিত প্রত্যয়। তাহলে অবজেক্টিভের জন্য মনে রাখবে প্রত্যয় কত প্রকার? অবশ্যই মনে রাখবে প্রত্যয় দুই প্রকার, কৃত প্রত্যয়, তদ্ধিত প্রত্যয়। আচ্ছা, এরপর আসো, তাহলে কৃত প্রত্যয় এবং তদ্ধিত প্রত্যয় সম্পর্কে আমরা সামান্য ধারণা নেই। কৃত, এটা হচ্ছে ক্রিয়া যোগ প্রত্যয়। যখন ক্রিয়ার সাথে বা ধাতুর সাথে প্রত্যয় যুক্ত হবে, ক্রিয়া ধাতুর সাথে, তখন সেটাকে আমরা বলবো কৃত প্রত্যয়। আর তদ্ধিত প্রত্যয় হলো গিয়ে শব্দের সাথে যখন প্রত্যয় যুক্ত হবে। শব্দের সাথে প্রত্যয় যুক্ত হলে সেটা তদ্ধিত প্রত্যয়, ক্রিয়ার সাথে বা ধাতুর সাথে প্রত্যয় যুক্ত হলে সেটা কৃত প্রত্যয়। আসো আমরা কয়েকটা উদাহরণে দেখি। শিশুটি দোলনায় দুলছে। কেমন? দোলনা। তাইলে দোলনা দেখো, দো ল নয় কান্না, এটাকে আমরা যদি ভাগ করি, দেখো দুল যোগ না। কেমন? আচ্ছা, এখন অনেকের মনে প্রশ্ন আসতে পারে, আমরা কিভাবে বুঝবো এটা যে ধাতু বা এটা কৃত প্রত্যয়? কেমন? তোমরা সহজভাবে মনে রাখবে, একদম সহজভাবে। আমরা যখন বন্ধুদের সাথে কথা বলি তখন কি করি? তুচ্ছ তাচ্ছিল্যের সাথে কথা বলি। তুই এটা কর, ধর, মর, দূরে গিয়ে মর। কেমন? এভাবে কিন্তু বলি। কেমন? কর, পর, ধর, শব্দগুলো খেয়াল করেছো? আমরা কিন্তু এইভাবে বলি। কিন্তু যখন কোনো
সম্মানিত ব্যক্তির সাথে কথা বলি বা তোমরা যখন আমার সাথেই কথা বলবে তখন কি বলবে, আপনি এটা ধরেন, আপনি এটা করেন, আপনি এটা পড়েন, তখন কিন্তু আমরা সেভাবে বলি না যে ধর কর পর। কেমন? তাহলে এই যে ধর কর পর এগুলোই হলো গিয়ে কি ধাতু। ধাতু সহজে মনে রাখার উপায় হলো গিয়ে আমরা তুচ্ছ তাচ্ছিল্যের সাথে যে শব্দগুলো ব্যবহার করি সেগুলোই কি ধাতু। আচ্ছা, এরপরে দেখো তাইলে পড়ুয়া, তাহলে ধাতুটা কি হলো পর। আমরা যখন বলবো তুই পর, কেমন, তাহলে পর যোগ উয়া, পড়ুয়া, কেমন। তাহলে এই যে এগুলো হলো গিয়ে কৃত প্রত্যয়। তাহলে কৃত প্রত্যয়ে চেনার সহজ উপায় আমি আবার বলে দিচ্ছি, ক্রিয়ার সাথে বা ক্রিয়া মূলের সাথে যে প্রত্যয় যুক্ত হবে তাকে আমরা কৃত প্রত্যয় বলবো। এবার আসো তদ্ধিত প্রত্যয়। আমি বলেছিলাম কি শব্দের সাথে যখন প্রত্যয় যুক্ত হবে তখন আমরা তাকে বলবো তদ্ধিত প্রত্যয়। যেমন শুভেচ্ছা, তাহলে এটাকে আমরা আলাদা করতে পারি কিভাবে, শুভ যোগ ইচ্ছা, কেমন, শুভেচ্ছা, শুভ যোগ ইচ্ছা, শুভেচ্ছা। এরপরে আমরা আরেকটা শব্দ নেই আকাশ, আকাশী কালার। তোমরা অনেকে কি করো, আকাশী কালারের ড্রেস পরো, কেমন। তাহলে এই যে আকাশী, আকাশী কি হবে তাহলে, আকাশ যোগ ই, আকাশী, কেমন। তাহলে মোটামুটি আমরা প্রত্যয় সম্পর্কে এবং প্রত্যয়ের প্রকারভেদ সম্পর্কে একটু ধারণা লাভ করতে পেরেছি। তোমরা বইতে আরো ভালো করে অনুশীলন করবে। এরপরে আমরা যে অংশ নিয়ে আলোচনা করব, বিভক্তি অংশ নিয়ে আলোচনা করব। আজকে আমি চেষ্টা করব তোমাদের এই অংশটুকু শেষ করে দিতে। বিভক্তি, বিভক্তি এবং প্রত্যয়ের সাথে কিন্তু চমৎকার মিল আছে। বিভক্তিও শব্দাংশ প্রত্যয়ের মতো, বিভক্তিও শব্দের এবং ক্রিয়ামূলের পরে বসে, কেমন। আমি আবার লিখে দিচ্ছি বৈশিষ্ট্যগুলো। শব্দাংশ, বিভক্তি কি শব্দাংশ, দুই, এটা কিন্তু স্বাধীন নয়, মানে নিজে নিজে কোথাও বসে কোনো অর্থ প্রকাশ করে না, কেমন। তিন, ধাতু বা শব্দের পরে বসে, ধাতু ক্রিয়ামূল বা শব্দের পরে বসে, এবং অবশ্যই কি করবে, নতুন শব্দ গঠন করবে, কেমন। তাহলে এগুলো আমরা যে চারটা অংশ লিখেছি এগুলো কিন্তু প্রত্যেকটাই নতুন নতুন শব্দ গঠন করছে। তাহলে বিভক্তি কি করছে, বিভক্তিও নতুন শব্দ গঠন করছে, কিভাবে, শব্দের পরে বসে। প্রকৃতি কি করছে, প্রত্যয় শব্দাংশটা শব্দের বা ধাতুর পরে বসে নতুন শব্দ গঠন করছে। তাহলে আসো আমরা কয়েকটা উদাহরণ দিই, উদাহরণ দিলে তোমরা আরো ভালো বুঝতে পারবে আশা করি। পর যোগ ইলো, কেমন, তাহলে কি হলো, পড়িল, কেমন। তাহলে এই যে অংশটা পর ধাতুর সাথে ইলো যুক্ত হয়ে পড়িল, কেমন। আচ্ছা, অথবা ছেলেরা মাঠে খেলছে, কেমন। এখানে দেখো ছেলেরা মাঠে, এই দুইটা শব্দ আমি নিচ্ছি, কেমন। তাহলে দেখো ছেলে সাথে কি হয়েছে, রা যুক্ত হয়েছে, মাঠের সাথে কি যুক্ত হয়েছে, মাঠ যোগ এ, এই যে রা এ এগুলো কি করেছে, শব্দের পরে বসে নতুন শব্দ গঠন করছে। ছেলে রা, রা বলে এখানে কি করেছে, ছেলেদেরকে বহু বচন প্রকাশ করেছে। মাঠে, কেমন, স্থান বুঝাচ্ছে। তাহলে এগুলো হলো গিয়ে বিভক্তি। বিভক্তিও কেউ কি করা হয়েছে, দুই ভাগে ভাগ করা হয়েছে, শব্দ বিভক্তি এবং ক্রিয়া বিভক্তি। তার মানে শব্দের শেষে যদি বিভক্তি যুক্ত হয় তখন সেটাকে আমরা বলবো শব্দ বিভক্তি, ক্রিয়ার শেষে যখন বিভক্তি যুক্ত হবে তখন আমরা বলবো সেটাকে ক্রিয়া বিভক্তি। আসো আমরা পরবর্তী আলোচনায় যাই।
উপসর্গ, উপসর্গ, উপসর্গ কি? কেমন? উপসর্গ তোমরা পূর্বের দুটো আলোচনা খেয়াল করেছো, শব্দাংশটা কি বসছে? শব্দের পরে বসছে। কেমন? শব্দাংশটা কোথায় বসছে? শব্দের পরে। কিন্তু উপসর্গের বেলায় শব্দ অংশটা শব্দের আগে বসে। এক, শব্দাংশ ঠিকই আছে, কিন্তু এখানে শব্দের পূর্বে বসে, নতুন অর্থ প্রদান করে। শব্দের পূর্বে বসে, পূর্বে মানে আগে বসে নতুন শব্দ গঠন করে। আমরা 2-3টা উদাহরণ দিলেই তোমরা বুঝতে পারবে। আচ্ছা, তাহলে আমরা উপসর্গ কাকে বলে বলবো? যে শব্দাংশ স্বাধীন কোনো শব্দের পূর্বে বসে নতুন অর্থ গঠন করে তাকে আমরা উপসর্গ বলবো। দেখো, আমি তোমাদের জন্য কয়েকটা উদাহরণ নেই। হার, হার, হার। কেমন? একই রকমের 3টা শব্দ নিয়েছি তোমাদের জন্য, হার, হার, হার। কেমন? তাহলে এই শব্দগুলো কিন্তু বাক্যে বিভিন্ন অর্থই ব্যবহার হতে পারে। যেমন কনে স্বর্ণের হার দিয়ে বসে আছে, স্বর্ণের হার পরে বসে আছে, তার মানে আমরা এখানে বুঝাচ্ছি যে এটা অলংকার। এই হার হলো গিয়ে কি? গলার অলংকার, গলার অলংকার। কেমন? আবার এই হার মানে আমরা বলতে পারি গতকাল বাংলাদেশের সাথে ভারত হেরেছে, মানে পরাজয় হয়েছে। কেমন? তাহলে হার মানে এখানে পরাজয়, পরাজয়। আর এই হার মানে আমরা কিন্তু কি করি? ব্যাংকে টাকা রাখি কিসের জন্য? মুনাফা পাওয়ার জন্য। মুনাফার হার, সুদের হার, তাহলে সুদ হিসাবে ধরতে পারি। তাহলে এগুলোর প্রত্যেকটার কিন্তু আলাদা আলাদা অর্থ আছে। এখন দেখো, এই শব্দের শুরুতে যদি, এই হারের শুরুতে যদি আমরা যোগ করি প্রো, কেমন? তাহলে হলো কি? প্রহার। প্রহার মানে আঘাত করা, মারা। আবার হারের হার, উপ, তাহলে উপহার। নতুন একটা শব্দ তৈরি করেছে। উপহার মানে কি? কোনো কিছু দেয়া। এরপরে দেখো হার, বিহার। কেমন? বিহার মানে কোনো অঞ্চলে কি করা? কোনো জায়গায় ভ্রমণ করা। তাহলে এই যে দেখো, এগুলোর কিন্তু আলাদা কোনো অর্থ নেই, এগুলো হলো গিয়ে উপসর্গ। কেমন? আর এগুলো হলো গিয়ে কি? স্বাধীন শব্দ। আর এগুলো হলো গিয়ে নতুন শব্দ গঠন করেছে, নতুন শব্দ গঠন করেছে। আচ্ছা, এর আজকে আমাদের আলোচনা শেষ অংশটুকু হলো গিয়ে সমাস। সমাস কেমন? একদম সহজ বিষয়টুকু, যেটা আমি এখানে 2 মিনিটই শেষ করে দিচ্ছি তোমাদের। সমাস কি? কেমন? সমাস হলো গিয়ে শব্দ যোগ শব্দ, শব্দ যোগ শব্দ। মানে আমরা যখন পাটিগণিত, বীজগণিত করি, যোগ করি না একটার সাথে একটা, এখানেও যখন আমরা শব্দের সাথে শব্দ যোগ করে নতুন একটা শব্দ তৈরি করবে, তখন আমরা তাকে সমাস বলবো। একটা উদাহরণ দেই, সিংহাসন অনেক সময় শুনেছো তোমরা। তাহলে সিংহ চিহ্নিত আসন। কেমন? দেখো এখানে কয়টা শব্দ আছে? 1টা, 2টা, 3টা। এই 3টা শব্দ একসাথে মিলে কি হয়ে গেছে? একটা শব্দে পরিণত হয়েছে। যখন এক বা একাধিক শব্দ একত্রে গঠিত হয়ে একটি শব্দ গঠন করবে, তখন আমরা তাকে সমাস বলবো। এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা তোমরা আরও উপরের ক্লাসে পাবে, তখন তোমরা আরও ভালো করে আত্মস্থ করতে পারবে, বুঝতে পারবে। আশা করব আমি আজকে যে অংশটুকু তোমাদের সামনে উপস্থাপন করেছি তোমরা বুঝতে পেরেছ। না বুঝলে অবশ্যই স্যারকে কমেন্ট দিয়ে জানাবে কোন অংশটুকু তোমরা এখনও বুঝতে পারো নাই, কোন অংশটুকু আরও বিস্তারিত আলোচনা করতে হবে। ততক্ষণ পর্যন্ত সবাই শুভেচ্ছা জানিয়ে শেষ করছি।
তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। আগামীতে আবার দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো। আল্লাহ হাফিজ।